সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি একটি বিশেষ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তোমাদের সাথে আছি আমি মাহফুজ মাহবুব, সিনিয়র প্রভাষক, প্রাণীবিজ্ঞান, ক্যামব্রিয়ান কলেজ, ঢাকা। আজকে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 9 হতে, অর্থাৎ মানব জীবনের ধারাবাহিকতা যে অধ্যায়টির একটি বিশেষ ধরনের টপিক নিয়ে বা বিশেষ একটি টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো শুরুতে আমরা চিত্রটি দেখি, আমরা কি বুঝতে পারছি এখানে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঠিকই বুঝেছো। গ্যামেটোজেনেসিস আমরা যে বিষয়টা আমরা শুরুতেই জানবো, গ্যামেটোজেনেসিস। এখানে বেশ কয়েকটি শব্দ রয়েছে, যেমন গ্যামেট। গ্যামেট শব্দের অর্থ হচ্ছে কি জনন কোষ। তারপরে টু জিন, গ্যামেটোজেন বা টু জেন শব্দের অর্থ হচ্ছে তৈরি হওয়া, আর সিস শব্দের অর্থ হচ্ছে প্রসেস বা পদ্ধতি। তাহলে গ্যামেট তৈরির পদ্ধতি কি বলা হয়? গ্যামেটোজেনেসিস। ঠিক আছে। গ্যামেটোজেনেসিস হলো দুই প্রকার। একটি হচ্ছে স্পার্মাটোজেনেসিস, স্পার্ম বা শুক্রাণু তৈরির যে পদ্ধতি সেটিকে বলা হচ্ছে স্পার্মাটোজেনেসিস, এবং ওভাম বা ডিম্বাণু তৈরির যে পদ্ধতি সেই পদ্ধতিকে বলা হচ্ছে জেনেসিস। এখন আমরা বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। ঠিক আছে, গ্যামেটোজেনেসিস যে পদ্ধতি সেটি একটু আলোচনা করি। জনন মাতৃকোষ থেকে গ্যামেট উৎপন্ন হয়ে থাকে, এবং যে প্রক্রিয়ায় প্রাণীর জনন অঙ্গ থেকে গ্যামেট সৃষ্টি হয় সেই পদ্ধতিকে বলা হচ্ছে গ্যামেটোজেনেসিস। ঠিক আছে। আর এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব হচ্ছে শুক্রাণু সৃষ্টি বা স্পার্মাটোজেনেসিস। তাহলে যদি বলা হয় স্পার্মাটোজেনেসিস কাকে বলে? শুক্রাশয়ের সেমিনিফেরাস নালিকার শুক্রাণু মাতৃকোষ হতে শুক্রাণু বা পুরুষ জনন কোষ সৃষ্টির যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে স্পার্মাটোজেনেসিস। আমরা একটু দেখে নিই, যে প্রক্রিয়ায় যৌন জননক্ষম পুরুষ প্রাণীর শুক্রাশয় থেকে স্পার্ম বা শুক্রাণু সৃষ্টি হয় সেই প্রক্রিয়া কি বলা হচ্ছে? স্পার্মাটোজেনেসিস। ঠিক আছে। তো স্পার্মাটিড যেটি, অর্থাৎ নিশ্চল যে কোষটি তৈরি হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে স্পার্মাটিড। তো এই স্পার্মাটিড যে সৃষ্টি, এই স্পার্মাটিড আবার তিনটি ধাপে সম্পন্ন হয়। একটি ধাপের নাম হচ্ছে সংখ্যা বৃদ্ধি ধাপ বা পর্যায়, দ্বিতীয়টি হচ্ছে বৃদ্ধি পর্যায়, এবং তৃতীয়টি হচ্ছে পূর্ণতা পর্যায়। এবং সংগঠন যে স্থান সেগুলো একটু বলি। শুক্রাশয়ে অসংখ্য সেমিনিফেরাস নালিকা রয়েছে, এবং এই নালিকার প্রাচীরে অবস্থিত জার্মিনাল এপিথেলিয়াম নামক একসারি কোষ স্তর রয়েছে। এই কোষগুলো হতে প্রাথমিক জনন কোষ তৈরি হয়। প্রতিটি প্রাথমিক জনন কোষ মাইটোসিস প্রক্রিয়ায় পুনঃ পুনঃ বিভাজিত হয়ে অসংখ্য শুক্রাণু বা পুংগ্যামেট সৃষ্টি করে। 13 থেকে 14 বছর বয়সের কিশোর থেকে শুরু করে 60 থেকে 65 বছর বা সারা জীবন শুক্রাণু উৎপাদন ক্রিয়া চলতে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা এখন এই পদ্ধতি নিয়ে আলোচনা করি। পুংগ্যামেট তিনটি পর্যায়ে সৃষ্টি হয়ে থাকে। নিচে তিনটি পর্যায় নিয়ে আলোচনা করা হচ্ছে। আচ্ছা, প্রথমে দেখি সংখ্যা বৃদ্ধি পর্যায়। ঠিক আছে, প্রথমে কি ঘটছে? সংখ্যা বৃদ্ধি পর্যায়। জনন মাতৃকোষ বেশ বড় আকৃতির নিউক্লিয়াস বহন করে। তোমরা যে খেয়াল করো, এই যে শুরুতে যেটি ছিল সেটি হচ্ছে জনন মাতৃকোষ। তাহলে জনন মাতৃকোষ বেশ বড় আকৃতির নিউক্লিয়াস বহন করে। এটি ক্রোমাটিন সমৃদ্ধ থাকে। এরা বেশ কয়েকবার মাইটোসিস বিভাজনের মাধ্যমে সংখ্যায় বৃদ্ধি পায়। আমরা একটু যদি লক্ষ্য করি, দেখো এই যে সংখ্যায় বৃদ্ধি কিভাবে পেল নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। প্রথমে ছিল একটি কোষ হতে হলো দুটি হতে হলো চারটি, এবং চারটি হতে মোট কোষের সংখ্যা হয়ে গেল কয়টি?
8টি, তাই না? অর্থাৎ একটি থেকে 8টি যে কোষ তৈরি হয়ে গেল, তাই না? এখানে কি হচ্ছে যে মাইটোসিস বিভাজন ঘটছে এবং মাইটোসিস বিভাজনের মাধ্যমে সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে এবং এই যে নতুন যে কোষগুলি তৈরি হলো, এই নতুন কোষগুলোকে বলা হচ্ছে স্পারমাটোগোনিয়া। ঠিক আছে, এখানে উল্লেখ্য যে এরা ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বহন করে। এরপরে খেয়াল করো, এই যে একটি কোষ কি হলো, পুষ্টি পদার্থ সঞ্চয় করে বৃদ্ধি পর্যায়ে প্রতিটি স্পারমাটোগোনিয়া কি করে, প্রচুর পরিমাণ পুষ্টিদ্রব্য এবং ক্রোমাটিন পদার্থ সঞ্চয় করে, তখন একে প্রাইমারি স্পারমাটোসাইট বলে। অর্থাৎ এই যে লক্ষ্য করো, যখন পুষ্টি পদার্থ সঞ্চয় করে একটি কোষ, লক্ষ্য করো চিত্রে দেখো যে বড় হয়ে গেছে, এই যে বড় আকারের যে কোষটি তৈরি হলো, পুষ্টি পদার্থ সঞ্চয় করে বৃদ্ধি পর্যায়ে পুষ্টি গ্রহণ করে আকারে বৃদ্ধি পায়, বৃদ্ধি পাওয়ার পর বড় আকারের যে কোষটি, সেই কোষকে বলা হয় প্রাইমারি স্পারমাটোসাইট। ঠিক আছে, এর নিউক্লিয়াস আকার বৃদ্ধি পায়, ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম এরা বহন করে। এরপরে যেটি আমরা জানবো সেটি হচ্ছে পূর্ণতা পর্যায়। এবার কি হবে, এখানে মায়োসিস বিভাজন ঘটবে বা মিওসিস বিভাজন ঘটছে। মিওসিস বিভাজন ঘটলে প্রাইমারি স্পারমাটোসাইটের যে ক্রোমোজোম সংখ্যা, সেই ক্রোমোজোম সংখ্যা মাতৃ যে কোষটি ছিল সেই কোষে অর্ধেক হয়ে যাচ্ছে। অর্ধেক হয়ে কেন যাচ্ছে? কারণ হচ্ছে কি, এখানে মায়োসিস বিভাজন ঘটছে এবং বিভাজনের ফলে দেখো মোট কয়টি কোষ তৈরি করছে, 4টি কোষ তৈরি করছে। এই যে 4টি যে কোষগুলি, এই 4টি নতুন কোষকে বলা হচ্ছে, যারা প্রাইমারি স্পারমাটোসাইট থেকে সৃষ্টি হয়ে গেল। এই নতুন যে 4টি নিশ্চল কোষকে বলা হয় স্পারমাটিড। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। স্পারমাটিড গুলি চলাচলে অক্ষম, অর্থাৎ এখানে যে 4টি আমরা কোষ দেখতে পাচ্ছি প্রাইমারি স্পারমাটোসাইটের নিচে, যে 4টি কোষ দেখতে পাচ্ছি, এই কোষগুলিকে বলা হচ্ছে স্পারমাটিড। ঠিক আছে, স্পারমাটিড গুলি চলাচলে অক্ষম, কিন্তু স্পার্মিওজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, এই স্পারমাটিড গুলি তাদের আকার আকৃতির পরিবর্তন ঘটায়। পরিবর্তন ঘটানোর পরে বিশেষ করে স্পারমাটিডের নিউক্লিয়াসের পরিবর্তন সাধিত হয়। নিউক্লিয়াসের আকৃতি শুক্রাণুর মাথার আকৃতি প্রদান করে। শুক্রাণুর নিউক্লিয়াসের সম্মুখ প্রান্তে অবস্থিত গলজি বস্তু থেকে অ্যাক্রোজোম সৃষ্টি করে। স্পারমাটিডে অবস্থিত সেন্ট্রিওল দ্বিধাবিভক্ত হয়ে নিউক্লিয়াসের পেছনে একটির পর একটি সজ্জিত হয়। দূরবর্তী সেন্ট্রিওলটি বেসাল বডিতে পরিণত হয়ে শুক্রাণুর লেজের অক্ষীয় সূত্র বা ফ্ল্যাজেলাম তৈরি করে। মাইটোকন্ড্রিয়া গুলো শুক্রাণুর মস্তক এবং লেজের সংযোগস্থলে এসে একীভূত হয়ে মধ্যাংশ তৈরি করে। এভাবে কি হয়, একটি নিশ্চল স্পারমাটিড সচল শুক্রাণুতে পরিণত হয় এবং স্পারমাটোগোনিয়াম থেকে শুক্রাণু বা পুরুষ গ্যামেট সৃষ্টি হতে 60 থেকে 70 দিন সময় লাগে। এই সময়টি মনে রাখতে হবে, কতদিন? 60 থেকে 70 দিন সময় লাগে। স্পার্মিওজেনেসিস যে সংজ্ঞাটি আমরা একটু দেখে নিই। যে জটিল প্রক্রিয়ায় স্পারমাটিড গুলো রূপান্তরিত হয়ে স্পার্ম বা শুক্রাণু গঠন করে তাকে বলা হয় স্পার্মিওজেনেসিস। এ সময় কি কি পরিবর্তন সাধিত হয় একটু দেখে নাও তোমরা। নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে, অ্যাক্রোজোম সৃষ্টি করে, অক্ষীয় সূত্র বা ফ্ল্যাজেলাম সৃষ্টি করে এবং মধ্যাংশ গঠন করে। এখন আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে উজেনেসিস প্রক্রিয়া। তাহলে যে প্রক্রিয়ায় যৌন জননক্ষম স্ত্রী প্রাণীর ডিম্বাশয় থেকে ডিম বা ডিম্বাণু সৃষ্টি হয় তাকে বলা হয় উজেনেসিস। উজেনেসিস 3টি পর্যায়ে সংঘটিত হয়। একটি হচ্ছে সংখ্যা বৃদ্ধি পর্যায়, বৃদ্ধি পর্যায়, পূর্ণতা পর্যায়। তাহলে পদ্ধতিগুলো কি? সংখ্যা বৃদ্ধি পর্যায় এবং পূর্ণতা পর্যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা একটু প্রক্রিয়াটি ভালো করে জেনে নেই। সংখ্যা বৃদ্ধি পর্যায়, প্রথমে তোমরা জনন মাতৃকোষ দেখো, একটি মাত্র জনন মাতৃকোষ। এখানে কি হবে, যে মাইটোসিস বিভাজন ঘটবে। উজেনেসিস প্রক্রিয়ার জন্য জার্মিনাল এপিথেলিয়াম
মেয়ের কিছু জননমাতৃ কোষ আকৃতিতে বড় আকার ধারণ করে এবং মাইটোসিস বিভাজন ঘটে। তোমরা লক্ষ্য করো যে একটি থেকে দুইটি হয়ে গেল, দুইটি থেকে চারটি হয়ে গেল, চারটি থেকে মোট কি 8টি কোষ তৈরি হয়ে গেল। তাহলে এই যে এখানে যে প্রক্রিয়াটি ঘটছে সেই প্রক্রিয়াটিকে হচ্ছে মাইটোসিস প্রক্রিয়া, এবং মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে একটি কোষ হতে কি হলো, মোট 8টি কোষ উৎপন্ন হলো। ঠিক আছে, এই যে নতুন যে কোষ অর্থাৎ জননমাতৃ কোষ থেকে নতুন যে কোষগুলির সৃষ্টি হলো, এই নতুন কোষগুলিকে বলা হয় উগোনিয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রতিটি উগোনিয়াম ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বহন করে। এখন যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে বৃদ্ধি পর্যায়। এখানে খেয়াল করো, একটি মাত্র কোষ কি হলো, এবার পুষ্টি পদার্থ সঞ্চয় করবে। তাহলে এখানে কি করছে, উগোনিয়াগুলো পুষ্টি লাভ করবে এবং আকারে বৃদ্ধিপ্রাপ্ত হবে, এবং তখন সেটিকে বলা হবে প্রাইমারি উসাইট। চিত্রে লক্ষ্য করো যে 8টি কোষের নিচে বৃহৎ আকৃতির যে কোষটি দেখা যাচ্ছে এটি হলো প্রাইমারি উসাইট। এখন যেটি হবে সেটি হচ্ছে পূর্ণতা পর্যায়। এবার প্রত্যেকটি উসাইটে কি হবে, মিওসিস বিভাজন ঘটবে। দেখো, এই যে দেখো, মিওসিস বিভাজন ঘটে এখানে 2টি কোষ তৈরি করলো, একটি কোষ বড় আকারে, একটি কোষ ছোট। ঠিক আছে, তাহলে কি ঘটছে, প্রাইমারি উসাইটে প্রথম মায়োসিস বিভাজন সম্পন্ন হয়, এরপরে প্রাইমারি উসাইট থেকে 2টি অসমান আকৃতির কোষ তৈরি হয়, আমরা চিত্রে লক্ষ্য করি, এবং এখানে হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি হয়। অর্থাৎ প্রাইমারি উসাইটে ডিপ্লয়েড ছিল, যেহেতু এখানে মিওসিস কোষ বিভাজন ঘটলো সে কারণে এটি হয়ে গেল হ্যাপ্লয়েড কোষ। আকৃতি বড় যেটা দেখো, বড় আকারের যে কোষটি, এই বড় আকারের কোষকে বলা হয় সেকেন্ডারি উসাইট, এবং ছোট আকারের যে কোষ সেটিকে বলা হচ্ছে প্রথম পোলার বডি। এখন আমরা কি দেখব, যে দ্বিতীয় মিওসিস ঘটবে। লক্ষ্য করো, দ্বিতীয় মিওসিস বিভাজনে সেকেন্ডারি উসাইট অসমভাবে আবারও বিভাজিত হয়ে একটি বড় উটিড এবং একটি ছোট পোলার বডি সৃষ্টি করে, এবং প্রথম মিওসিস উৎপন্ন পোলার বডিটিও এ সময় বিভাজিত হয়ে 2টিতে পরিণত হয়। এভাবে একটি প্রাইমারি উসাইট থেকে একটি বৃহৎ উটিড, চিত্রে লক্ষ্য করো, যেটি পরবর্তীতে ডিম্বাণুতে পরিণত হয়, একটি বড় উসাইট এবং একটি বৃহৎ উটিড এবং 3টি পোলার বডি সৃষ্টি হয়। উটিডের পোলার বডি সকলেই হ্যাপ্লয়েড প্রকৃতির, এবং পোলার বডিগুলি কি হয়, নষ্ট হয়ে যায়। 3টি যে পোলার বডি আমরা চিত্রে দেখতে পাচ্ছি, অতিরিক্ত যে পোলার বডি, এই পোলার বডি হয় নষ্ট হয়ে যায় এবং পরিত্যক্ত হয়। এবং 2 ধরনের গ্যামেটের মধ্যে ডিম্বাণু সবসময় শুক্রাণু থেকে আকারে কি হয়, বড় হয়, কারণ ডিম্বাণুকে বিকশিত ভ্রূণের জন্য প্রয়োজনীয় খাদ্য বহন করতে হয়, এবং যে ঝিল্লি উসাইট থেকে নিঃসৃত হয় তাকে প্রাইমারি ডিম্বঝিল্লি বলছি। যে ঝিল্লি উসাইট থেকে নিঃসৃত হয় তাকে প্রাইমারি ডিম্বঝিল্লি বলে, এবং ডিম্বাশয় থেকে মুক্ত হওয়ার সময় জোনা পেলোসোডার সাথে এক স্তর ফলিকুল কোষ যুক্ত থাকে, একে করোনা রেডিয়াটা বলে, এবং ডিম্বনালীতে প্রবেশের পর করোনা রেডিয়াটা কি হয়, কোষে পড়ে যায়। এখন আমরা দেখব নিষেক। জীবের হ্যাপ্লয়েড শুক্রাণু এবং হ্যাপ্লয়েড ডিম্বাণু মিলনের ফলে ডিপ্লয়েড জাইগোট তৈরি হয়, এবং এই ডিপ্লয়েড জাইগোট সৃষ্টি যে ডিম্বাণুর সাথে শুক্রাণুর প্রাথমিক সংযুক্তি ঘটে সেটি মূলত সেকেন্ডারি উসাইট দশার ডিম্বাণু। ডিম্বাণুর করোনা রেডিয়াটা আবরণী অসংখ্য ফলিকুলার কোষ অবিচ্ছিন্নভাবে যুক্ত থাকে। তোমরা চিত্রে লক্ষ্য করো, শুক্রাণুর অ্যাক্রোজোম থেকে হায়ালুরোনিডেজ এনজাইম নিঃসৃত হয় এবং ডিম্বাণুর চারিদিকে অবস্থিত ফলিকুলার কোষসমূহকে বিচ্ছিন্ন করে, এবং করোনা রেডিয়াটা দেখো, চিত্রে লক্ষ্য করো, করোনা রেডিয়াটাকে কি করে, বিদীর্ণ করে কি করে, একটি পথের সৃষ্টি করে,
উপরের অংশে 3 নাম্বার যে চিত্রটি সেটি লক্ষ্য করো। একটি পথের সৃষ্টি করে এবং সেই পথের ভিতর দিয়ে কি করে শুক্রাণু ডিম্বাণুর ভিতরে প্রবেশ করে। শুক্রাণু লেজের সাহায্যে চালিত হয়ে ডিম্বাণুর করোনা রেডিয়াটা আবরণী ভেদ করে জোনা পেলুসুডা আবরণীর সংস্পর্শে কি হয়, এটি চলে আসে। এ সময় শুক্রাণুর মস্তক থেকে নিঃসৃত অ্যাক্রোসিন এবং নিউরামিনিডেজ এনজাইম জোনা পেলুসুডার আবরণীকে বিদীর্ণ করে এবং শুক্রাণু ডিম্বাণুর সাইটোপ্লাজম কর্তৃক পরিবেষ্টিত হয়ে ডিম্বাণুর ভিতর নিহিত হয়। শুক্রাণুর মস্তক ডিম্বাণুর অভ্যন্তরে প্রবেশের সাথে সাথেই ডিম্বাণুর বহির্দেশে অবস্থিত কোর্টিক্যাল দানা নামে পরিচিত লাইসোজাইমগুলি এনজাইম নিঃসরণ শুরু করে। এই এনজাইমের প্রভাবে জোনা পেলুসুডা পুরু এবং শক্ত হয়ে নিষেক ঝিল্লি সৃষ্টি করে। এর ফলে আর কোনো শুক্রাণু নিষেকে অংশগ্রহণ করতে পারে না। আমরা চিত্রে যদি লক্ষ্য করি তাহলে লক্ষ্য করো পুরুষ প্রোনিউক্লিয়াস এবং স্ত্রী যে প্রোনিউক্লিয়াস সেটি আমরা দেখি একটু। শুক্রাণু প্রবেশের পর সেকেন্ডারি উসাইট তার দ্বিতীয় মায়োটিক বিভাজন সম্পন্ন করে এবং পরিণত ডিম্বাণু এবং একটি দ্বিতীয় পোলার বডি সৃষ্টি করে। দ্বিতীয় পোলার বডি দ্রুত ধ্বংসপ্রাপ্ত হয়। শুক্রাণুর লেজ ডিম্বাণুর সাইটোপ্লাজমে মিশে যায়। পরিণত উসাইটের উপ্লাজমের মধ্যে শুক্রাণুর মস্তকে বিদ্যমান নিউক্লিয়াসটি আকারে বৃদ্ধি পেয়ে পুং প্রোনিউক্লিয়াস গঠন করে এবং পরিণত উসাইটের স্ত্রী নিউক্লিয়াসকে স্ত্রী প্রোনিউক্লিয়াস বলে। আমরা 4 নাম্বার যে চিত্রটি সেই চিত্রটি যদি খেয়াল করি তাহলে পুং প্রোনিউক্লিয়াস এবং স্ত্রী যে প্রোনিউক্লিয়াস সেটি আমরা দেখতে পাচ্ছি। এখানে ব্ল্যাক রং দিয়ে এটি দেখানো হয়েছে। শুক্রাণু এবং ডিম্বাণুর প্রোনিউক্লিয়াসের মিলনকে বলা হয় এক্সিমিক্সিস। পুরুষ প্রোনিউক্লিয়াসটি ডিম্বাণুর কেন্দ্রের দিকে অগ্রসর হয়ে স্ত্রী প্রোনিউক্লিয়াসের সাথে একীভূত হয়, ফলে ডিম্বাণুটি ডিপ্লয়েড জাইগোটে পরিণত হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এর জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে বইটি তোমরা দেখবে এবং সেখানে চিত্রগুলি লক্ষ্য করবে, ঠিক আছে? এবং এই টপিকটি তোমাদেরটি ভালো করে পড়তে হবে। যদি না পড়ো সেই ক্ষেত্রে তোমাদের একটু প্রবলেম হতে পারে এবং পরবর্তীতে যদি কোনো প্রবলেম হয় সেটি অবশ্যই আমাকে জানাবে। তোমাদের জন্য একটি দলীয় কাজ থাকবে। তোমরা দুটি দলে বিভক্ত হয়ে একটি দল শুক্রাণু এবং অন্য দলটি ডিম্বাণু চিহ্নিত চিত্রাঙ্কন। আচ্ছা, তোমাদের জন্য কিছু কোশ্চেন থাকবে। তোমরা বলতে পারবে ইমপ্ল্যান্টেশন কি, গ্যামেটোজেনেসিসের দুটি গুরুত্ব, স্ত্রী জননকোষ সৃষ্টির প্রক্রিয়াটি বর্ণনা করো এবং নিষেক একটি বিরামহীন প্রক্রিয়া, উক্তিটি বিশ্লেষণ। তোমাদের জন্য একটি বাড়ির কাজ থাকবে। মানবদেহে জননকোষ সৃষ্টির প্রক্রিয়ার মধ্যে পার্থক্য ছক আকারে লিখে আনবে, অর্থাৎ স্পারমাটোজেনেসিস এবং উজেনেসিসের মধ্যে কি কি পার্থক্য দেখা যায় সেই পার্থক্যগুলি তোমরা ছক আকারে লিখে আনবে। আজ তাহলে এ পর্যন্তই। আগামী দিন আরো একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করা হবে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।